জবাব চাই বাংলার বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ শপথ করি যারা কেড়ে খায় ৩৩ কোটি মানুষের গ্রাস আমার রক্ত লেখায় যেন লেখা হয় তাদের সর্বনাশ। আমরা শপথ করেছিলাম যারা আমাদের বাংলার মুখের গ্রাস কেড়ে খাচ্ছে, আমরা শপথ করেছিলাম যে ছেলে মেয়েগুলোর ইস্ত্রি করা জামা প্যান্ট পরে, যে মেয়েদের ইস্ত্রি করা শাড়ি পরে, সালোয়ার পরে যাওয়ার কথা ছিল স্কুলে শিক্ষিকার কাজ করতে, শিক্ষকের কাজ করতে, তারা এখনো মেয়ো রোডে বসে আছে এবং এটা খুব অশ্লীলভাবে আমরা দেখছি। অশ্লীলভাবে কেন দেখছি? কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি টাকার পাহাড় নেতাদের, একদিকে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রীদের টাকার পাহাড়, আমরা মোৎসব দেখছি, আমরা সমর্থন দেখছি অনুব্রত মণ্ডলদের মতন যারা গরু চুরি, কয়লা চুরিতে অভিযুক্ত তাদের হয়ে, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দায় ঝেড়ে ফেলার পালা চলছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। কেন না, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দাঁড়িয়ে একদম চোখ দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে, ধর্মাবতার দুর্নীতি হয়েছে। আপনি যেন তেন প্রকারণে চেষ্টা করেছেন, আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন, কিন্তু দুর্নীতি হয়েছে রাজা, স্বীকার করুন রাজা। আপনার শাসনকালে যে ভয়ানক দুর্নীতিটা শুরু হয়েছে, বারবার আমরা ওই ঘটোৎকচের কথা বলছি, তার কারণ আমাদের শিল্প গেছে, আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে শিল্প যাওয়া, এবার কোমর ভেঙে দিচ্ছে। প্রিয় দর্শক, আবারও বলছি, কোমর ভেঙে দিচ্ছে বাংলার এই শিক্ষক দুর্নীতি, এই নিয়োগ দুর্নীতি। তার কারণ একটা গোটা প্রজন্ম কার্যত এর জন্য ভুক্তভোগী হবে। খুব বড় কথা বলে ফেলছি হয়তো, কিন্তু জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো আণবিক বোমা বিস্ফোরণের পরে যেরকম প্রজন্মের পর প্রজন্ম রিপলিং এফেক্ট, একের পর এক স্নোবল এফেক্ট যেটাকে বলে, ঠিক সেভাবে একের পর এক প্রজন্ম যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমাদের বাংলায় ঠিক একের পর এক প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, এটা মানুন। আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন সেট দেখছেন, আপনারা যারা স্বপ্ন দেখছেন ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠাবেন, আপনারা বিশ্বাস করতে শিখুন সেই স্কুলে এরকম শিক্ষক শিক্ষিকা রয়েছে যাদের যে কোনো দিন আবার চাকরি চলে যেতে পারে। শিক্ষক শিক্ষিকারাও কি করবেন? কিছু কিছু শিক্ষক টেলিফোনে এর আগেও বারবার যখন অনুষ্ঠান করেছি কাঁদো কাঁদো গলায় বলেছেন, দাদা কি বলবো, এখন ছেলেমেয়েগুলোকে বোকা দিতে গেলে ছেলেমেয়েগুলো পাল্টা বলে দিচ্ছে যে দাদা স্যার আপনি আবার ওই টুকে পাস করা, আপনি আবার ওই টাকা দিয়ে পাস করা, আপনি আবার অন্য চাকরি চুরি করে আমাদের শিক্ষকতা করতে আসছেন না তো। কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছি শিক্ষক সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক, কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছি গোটা বাংলার যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে না আসলে সমস্ত স্কুল খুলে দাও, সমস্ত স্কুল তুলে দাও, সেই জমিতে প্রমোটারি হোক, এটাই আসলে কি প্ল্যান? গোটা বাংলা জুড়ে যেভাবে ছেলে মেয়েগুলো চিৎকার করেছিল, তখন আবারও বলছি, একটা মিডিয়া প্রাইম টাইম শো করবার মতন একটা সময় পাইনি রিপাবলিক বাংলা। প্রথম দিন থেকে, এখনো বলছি, হ্যাঁ চিৎকার করে বলছি, প্রথম দিন থেকে বলেছিলাম চাকরি প্রার্থীদের পাশে রিপাবলিক বাংলা থাকবে, কারণ বাংলাতে চাকরি চাই, বাংলাতে চাকরি করবে এই ছেলে মেয়েগুলো, এবং তাদের দয়া করে কোনো দান খয়রাতি করবেন না, দয়া করে কোনো লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য ভান্ডারের থেকে টাকা দিয়ে তাদেরকে বলবেন না যে নে বাবা তোদেরকে কিছু টাকা দিলাম সংসার চালা। তারা যোগ্য, তারা বলছে তারা সরকারি চাকরি করবে এবং সরকারি চাকরি দিন, কোনো ল্যাংচা হাবে চাকরি দেবেন না। আমি বলছি না ল্যাংচা হাব খারাপ, আমি বলছি না তাঁতের যে হাব তৈরি হচ্ছে সেগুলো খারাপ, কিন্তু ছেলে মেয়েগুলোকে চাকরি দিন। অনেক তো হলো, নেতা আসছে, নেতা যাচ্ছে, নেতা জেলে যাচ্ছে, নেতা হাসতে হাসতে অন্য কোথাও যাচ্ছে, কিছু নেতার ডিফেন্সে কেউ কথা বলছে, এগেনস্টে কথা বলছে। এই ছেলে মেয়েগুলো যারা মেয়ো রোডে বসে আছে তাদের কি হবে, তার জবাব বাংলা চাইছে। এবং বাংলা এই ছেলে মেয়েগুলো যারা টেলিভিশন সেটের সামনে বসে আছে, যারা প্রতিটা মুহূর্তে স্বপ্ন দেখছে আমি আমার বাংলাতেই কাজ করব, আজ জবাব চাইছি সেই ছেলে মেয়েগুলোর হয়ে, বাংলাতে আজ এর হয়ে জবাব চাইছি আমি। মিনাক্ষী, ওরা যত বেশি জানে তত কম মানে। শিক্ষার আলো ছড়িয়ে পড়া আটকাতে এটাই ছিল হীরক রাজার মন্ত্র, আর তাই তো উদয়ন মাস্টারকেও পালিয়ে বেড়াতে হয়েছিল। আজকের উদয়ন মাস্টাররা রাস্তায় বসে যোগ্যতা থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে চাকরির দাবিতে আন্দোলন করছেন তারা, আর চাকরি পাচ্ছেন। হ্যাঁ পাচ্ছেন। কারা পাচ্ছেন? নেতা মন্ত্রীর সন্তানরা, যারা পরীক্ষায় বসেননি, পাশ তো দূরের কথা, কেউ কেউ তো হীরক রাজার দেশের সঙ্গেই আজকের বাংলার তুলনা করছেন। গুপি বাঘার ভূমিকায় আজ সিবিআই, ইডি,
দুর্নীতিবাজদের ধরে ধরে জেলে পুড়ছে। কিন্তু এখন তো অনেকটা পথ বাকি, আরো অনেকে নিয়োগ দুর্নীতিতে জড়িত, তা তো জলের মতো স্পষ্ট। তারা কারা? গত 11 বছরে এসএসসিতে এখন আর ঘুঘুর বাসা নয়, সেটা অট্টালিকায় পরিণত হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এখন সিবিআই স্ক্যানারে। বাকি থাকলো কে? এবার তো এসএসসিতে ঠক বাজতে গা উজাড় হওয়ার জোগাড়। শিক্ষক নিয়োগ নিয়ে ছিনিমিনি বাংলার মেরুদণ্ডটাই ভেঙে দিল, তাই নয় কি? মানুষ গড়বে কে? কারিগররাই তো রাস্তায় বসে। আজ শুরুতেই প্রথমে নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি ডিবেটে। নিয়োগ দুর্নীতি ক্রমশই চেপে বসছে রাজ্য সরকারের ওপর। জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাজতে দিন কাটছে তৎকালীন এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান এসপি সিনহার। কিন্তু এখনো রাস্তাতেই দিন কাটছে চাকরি প্রার্থীদের। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন ঠিকই, কিন্তু সেই আশ্বাস কতদিনে বাস্তবায়িত হবে তা কেউ জানে না। নিয়োগ প্রার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু সেই পদক্ষেপ কবে নেওয়া হবে সেই উত্তরও জানা নেই কারণ। এদিকে তদন্তের জাল ছড়াচ্ছে সিবিআই। মানিক ভট্টাচার্য, কল্যাণ গাঙ্গুলির পর এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সিবিআই স্ক্যানারে। সুবীরেশ আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার তার বাঁশদ্রোণীর ফ্ল্যাটটি সিল করে দেয় সিবিআই। সুবীরেশ শিলিগুড়িতে সরকারি কোয়ার্টারে থাকেন, তাই কলকাতার ফ্ল্যাট বন্ধ থাকায় তল্লাশি চালাতে পারেনি তদন্তকারীরা। রাজ্যের উচ্চ শিক্ষার আরও এক পদস্থ কর্তা নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় রাজ্যকে ফের একবার তুলোধনো করছে বিজেপি। যখন সার্বিকভাবে এই অপরাধ সংগঠিত হয়, এতগুলো ছাত্রছাত্রীর, পরীক্ষার্থীর জীবন থেকে যখন 7টা বছর চুরি করে কার্যত 2টো প্রজন্মকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করে, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা সুবীরেশ ভট্টাচার্য পালন করেছিলেন। যদিও নিয়োগ দুর্নীতি নিয়ে একটি কথাও না বলে সিবিআই ইডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের তত্ত্বেই অনড় বাংলার শাসক দল। বিগত কয়েক বছরে বিজেপিকে তার সহযোগী 20টা রাজনৈতিক দল ছেড়ে চলে গেছে। তাদের কাছে সেরকম এলাই নেই, তাই তাদের এই মুহূর্তে সবথেকে ভরসাযোগ্য 2টো এলাই, একটা ইডি, একটা সিবিআই। কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত হয়েছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য। বুধবারই নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। এবার থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজে স্বচ্ছতা থাকবে বলে জানিয়েছেন তিনি। আমি দায়িত্ব নিয়েই বলতে পারি যে আজকে থেকে বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে। কিন্তু এতদিনের অস্বচ্ছতা কিভাবে একদিনে সাফ করবেন গৌতম বাবু? এতদিন ধরে যে টেট উত্তীর্ণরা আন্দোলনে বসে আছেন, তারা কবে নিয়োগ পাবেন? এমনিতেই চাকরি জীবন থেকে বেশ কয়েকটা বছর মুছে গিয়েছে তাদের। রাজ্যের সরকারি স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই। থমকে আছে নতুন নিয়োগ। হবু শিক্ষকরা রাস্তায় বসে আছেন। বাংলার জন্য এই ছবি চরম লজ্জাজনক নয় কি? রিপাবলিক বাংলা। এর শেষ আমরা দেখে ছাড়বো, নিয়োগ দুর্নীতির শেষ কোথায় সেটা যেরকম দেখে ছাড়বো, এবং ততদিন অব্দি প্রাইম টাইম করে যাব যতদিন না এই ছেলে মেয়েগুলো বাংলার চাকরি পায়। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি মুখপাত্র রয়েছেন বৈশানব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম মুখপাত্র রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, এবং কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে আরো বড় একটি খবর আমাদের কাছে আসছে। এসএসসিতে আরো একটি অ্যারেস্ট রয়েছে, আরো একটি ফ্রেশ অ্যারেস্ট এই মুহূর্তে হয়েছে। যে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, সেই স্ক্যামে নতুন একটি অ্যারেস্ট হয়েছে। প্রদীপ সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছে। ক্লাস 9-10-এর যে স্পেসিফিক পার্টে তদন্ত চলছিল, সেখানে গ্রেপ্তার হয়েছে প্রদীপ সিং। কে এই প্রদীপ সিং, তার প্রোফাইল কি, সেটা আমরা আরো আমাদের যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে এই প্রদীপ সিং কে এবং এই নিয়োগ দুর্নীতিতে তার মেইন লিঙ্কটা কি ছিল?
আর দেখো ময়ূক, যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি কিন্তু বলা যেতে পারে যে মিডল ম্যানের কাজ করতো, অর্থাৎ যারা এসএসসির এই রিক্রুটমেন্ট বোর্ডের এই বেআইনি ভাবে চাকরি দিত তাদের সাথে যারা অকৃতকার্য প্রার্থী তাদের যে মিডল ম্যান, সেই মিডল ম্যানের লিঙ্কের কাজ করতো কিন্তু এই প্রদীপ সিং। মূলত যারা এই অকৃতকার্য হয়েছিল, যারা নাম্বার পায়নি, যারা ফেল করেছিল, তাদেরকে কিন্তু এই সমস্ত যারা উপদেষ্টা কমিটির সদস্য ছিল তাদের মধ্যে একটা ডিল করানোর যে কাজ, সেটাই কিন্তু এই প্রদীপ সিং এর ছিল। এবং কত টাকায় কে চাকরি পাবে, কি হবে না হবে, সেই সমস্ত কিছু কিন্তু মাত্র এই প্রদীপ সিং এর মাধ্যমেই হতো বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। আজকে কিন্তু নিউ টাউনের বাড়িতে তার রেড করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারপরেই কিন্তু তাকে ডিটেইন করা হয় এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে প্রদীপ সিং তাকে কিন্তু ধন্যবাদ। অর্থাৎ এখন চুনোপুটি গ্রেপ্তার হয়েছে, এই মুহূর্তে চুনোপুটি একজন গ্রেপ্তার হয়েছে, মিডল ম্যান অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে যারা ফেল করতো, অকৃতকার্য যে ছেলে মেয়েগুলো, তাদের থেকে টাকা নিয়ে বড় বড় বাবুদের কাছে পাঠানো হতো এবং বড় বড় বাবু যাদের অলরেডি স্ক্যানারে আছে তারা দেখতো যে কার কার চাকরি খাওয়া যায়। ধন্যবাদ অর্ণব। এই মুহূর্তে আমি আলোচনায় ফিরতে চাই এবং এই মুহূর্তে সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সন্ময় বাবু, আরো একটি ফ্রেশ অ্যারেস্ট হয়েছে এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার যে কথাটা বলছি, কোমর ভেঙে দিচ্ছে সন্ময় বাবু গোটা বাংলার এই সুবীরেশ ভট্টাচার্য আগে যা করেছেন, আবার অন্যদিকে কল্যাণময় গাঙ্গুলি, পার্থ চট্টোপাধ্যায়, এই নামগুলো এগুলো আমাদের পাঠ্যপুস্তকে আছে। ভাইস চ্যান্সেলর একটা ইউনিভার্সিটির, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তো এবার ছিচিকার পড়ে যাবে যে স্যার এই জিনিসগুলোর সাথে অভিযুক্ত। যে ময়ূক, একটা কথা বলো তো, যে কল্যাণময় গাঙ্গুলি উঠে আসছে আবার নামটা। প্রতি বছর 12 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিত এবং তার মধ্যে অন্তত 9.5 লক্ষ, 9.25 লক্ষ মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করতো, তাদের যে মার্কশিট তাতে কল্যাণময় গাঙ্গুলির সইটা থাকতো। আচ্ছা বলো তো, কাল বাদে পরশু যদি কল্যাণময় গাঙ্গুলি অ্যারেস্টেড হওয়ার সম্ভাবনা আছেন, তখন ওই মানে সই বহন করা যে সার্টিফিকেটটা ছেলে সারা জীবন বহন করবে, তার কাছে কোন বার্তা যাচ্ছে? একজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি সেনেট সদস্য, তাকে গিফট দেওয়া হয়েছিল, তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করেছিলেন। সেই মানুষটি আজকে স্ক্যানারের আন্ডারে যে কোনো সময় অ্যারেস্টেড হবেন তোমরা দেখাচ্ছ। আমার তো ঠিক সেই দিনটার কথা মনে পড়ছে যখন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন। প্রথম সেনেট মিটিং, সেই সেনেট মিটিংয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছেন পিএইচডির জন্য এই সুবীরেশ ভট্টাচার্য। প্রথম মিটিংয়ের প্রথম এজেন্ডার প্রথম প্রস্তাবক এই সুবীরেশ ভট্টাচার্য। আর কিছু বলার অপেক্ষা রাখে আমি এটা ব্যাখ্যায় গেলাম না। পরিষ্কারভাবে মাননীয়াকে খুশি রেখে একদিকে সেনেট সদস্য, একদিকে স্কুল সার্ভিস কমিশনের পদাধিকারী হয়ে জালিয়াতি, জোচ্চুরি এবং তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলার শিক্ষা ব্যবস্থা থেকে টানতে 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 একদম নিচে না নামালে এই পরিস্থিতি তৈরি হয় না। আমি সুবীরেশ বাবুর একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। আমি সেদিনকে বিশ্বাস করিনি, আমাকে একটু বলতে দিন। আমি সেদিনকে বিশ্বাস করিনি। তৃণমূল কংগ্রেসের শাসক দলের আমার খুব পরিচিত একজন মানুষ দেখাচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে তার সঙ্গে কথা চালাচালি করছেন যে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য সেই যুবকটি বলছে আমি 6 এর বেশি দিতে পারবো না স্যার, আমার পরিচিত লোক। আর উনি বলছেন নো, নট লেস দেন 15। আমি বিশ্বাস করিনি সেদিনকে, আমি অস্বীকার করেছিলাম যে এই মানুষটা সুবীরেশ ভট্টাচার্য হতে পারে না, এটা ফলস, এটা ফেক। কিন্তু আজকের পরিস্থিতি ভাবতে বাধ্য করছেন যে এই পরিস্থিতি চলেছিল বাংলায়। কত অ্যারেস্ট হবেন? আমি আজকের সংবাদ মাধ্যমে একটা ছোট্ট জিনিস কোট করব, যেখানে দাঁড়িয়ে প্রথম পৃষ্ঠায় সর্ববৃহৎ প্রচারিত একটি সংবাদ মাধ্যমে বেরোচ্ছে, গরু পাচারের টাকা একজন বিধায়কের বাড়িতে ভাগ হচ্ছে, তার একটা ভাগ যাচ্ছেন বিধায়কের কাছে, একটা ভাগ যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে, একটা ভাগ নিচ্ছেন সেহগাল হোসেন, আর আরেকটা পার্ট 1/4 পার্ট যাচ্ছে কলকাতায়। ফলে কলকাতায় যাদের কাছে এই টাকা আসতো, এই টাকা এই শিক্ষাক্ষেত্রে যে টাকা যার কাছে যেত, তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। বাংলার মানুষ কিন্তু তবেই শান্তি পাবে। একটা পার্থ, একটা অনুব্রত মণ্ডল, একটা সুবীরেশ ভট্টাচার্য, একটা মানিক ভট্টাচার্য। আজকে আপনারা দেখুন মানিক ভট্টাচার্য পালিয়ে গেছে, তাকে তো রিওয়ার্ডেড করা হয়েছে। আপনি বলুন তো, এখানে অনেকে আপনারা বসে আছেন, আপনি বলুন তো কোনো পর্ষদের চেয়ারম্যান 10 বছর আছে বাংলার কোন পর্ষদে? মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান 10 বছর করে রাখা হয়েছে, তাকে পলাশী পাড়ার বিধায়ক পোস্টে গিফট করা হয়েছে। আর করে আজকে সেই মানিক ভট্টাচার্য মোবাইল ফোন সুইচ অফ করেছে। বৈষ্ণব বাবু ডিবেটে আসুন, উনি বলবেন। বৈষ্ণব বাবু ডিবেটে আসুন, আপনিও একটা কথা শুধুমাত্র বলবো না মানে চৌর্য সাম্রাজ্য করে তুলেছেন আপনারা বাংলায়, বলবো না মানে গান্ধী মূর্তির পাদদেশে ওই 6080 ছেলে মেয়েগুলো জীবন নিয়ে আমরা খেলেছি, আজকে আমাদের উত্তেজনা
আলোচনা আসবে না? উনি বোধহয় বিরাট আপনারা তো চুরি করে বসে আছেন, আপনারা তো কোটি কোটি টাকা লুট করে বসে আছেন। আপনাদের গলার সুর নরম হবে, আমাদের গলার সুর উঁচু হবে। তার কারণ ওই লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের জন্য কথা বলা দরকার। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলছে, আমাদেরও বলা দরকার। আবারও বলছি, দেখুন না কোথায় যায়, কোথায় আচ্ছা, বৈষ্ণব বাবু, কোথায় বৈষ্ণব গড়ায়, বাবু। আপনি দেখতে থাকুন। বৈষ্ণব বাবু, আপনি 2019 বৈষ্ণব বাবু বলবেন আর বেশ বেশ বৈষ্ণব বাবু, এবার প্রশ্নটা নিয়ে নিন, আপনি বলুন। কেউ আপনাকে থামাবেন, আপনি বলুন। সেটা হচ্ছে 2019-এ যেখানে মুখ্যমন্ত্রী বললেন ঘুঘুর বাসা, 2019-এর পর 22 পর্যন্ত সেই ঘুঘুর বাসা তো অট্টালিকায় পরিণত হলো। এই পচন যে ধরেছে শিক্ষার নিয়োগে, এই পচনটার দায়িত্বটা কার, দায় কার, প্রথমে তো বলুন। আর সেটা সারানোর জন্য কি ব্যবস্থা, সেটাই বলুন আগে। দেখুন, একটা ঘটনা সাবজুডিস ম্যাটার, সেটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, আপনারা আলোচনা করুন। জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, জিজ্ঞাসাবাদ করুন। কাস্টাডিয়াল ইন্টারোগেশন করছেন, কাস্টাডি সিবিআই ইত্যাদি ইন্টারোগেশন, মিডিয়া ট্রায়াল করে তো লাভ নেই। বৈষ্ণব বাবু, আপনার অডিও কিছুটা প্রবলেম হচ্ছে। বৈষ্ণব বাবু, আসছি আপনার কাছে আসছি। বৈষ্ণব বাবু, কিছু অডিও প্রবলেম হচ্ছে। আমি চন্দন বাবুর কাছে যাব। চন্দন বাবু, যখনই বৈষ্ণব বাবুদের প্রশ্ন করা হয় তখনই আসছি। বৈষ্ণব বাবু, আপনার কাছে আসবো, অডিওটা ঠিক হলেই আসবো। চন্দন বাবু, যখনই ইউনিভার্সিটির কথা বললেই আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন কেন? বৈষ্ণব বাবুর অডিও কি ক্লিয়ার? আমাকে বলতে দিন। বেশ, বৈষ্ণব বাবু, আপনার অডিও ক্লিয়ার নয়, পিসিআর থেকে আমাকে বলছে আপনার অডিও ক্লিয়ার নয়। অডিও ক্লিয়ার করে অবশ্যই আপনার কাছে যাব। আমি ততক্ষণ চন্দনবাবুর সঙ্গে কথা বলি। চন্দনবাবু, যখনই বৈষ্ণব বাবুদের বলা হয় যে শিক্ষা ব্যবস্থার কথা, তখন তারা সেই 34 বছরের বাম জমানার কথা বলেন। তারা বলেন যে তখনই নাকি শিক্ষা ব্যবস্থায় পচন ধরেছিল। আমি আপনাকে প্রথমেই বলি যে আজকের আলোচনাকে রাজনৈতিক রঙের রঞ্জিত করে দিলে আমরা ভুল করব, কয়েক লক্ষ একটা প্রজন্মের প্রতি অবিচার করা হবে। আমি প্রথমেই ময়ূক শুরু করেছিল নজরুলের কবিতা দিয়ে। আমার মনে পড়ছে, যৌবনের হোম শিখা পাশে বার্ধক্য বসে আগুন পোহাচ্ছে, এ দৃশ্য দেখিবার তরে যেন না বাঁচি আর। নজরুল লিখলেন। আপনি দেখুন, এই সরকার একটা সময় বাংলার বাঘ বলতে আমরা বুঝতাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। গোটা দেশ আজ বাংলার বাঘ কমিটির রিপোর্ট, রঞ্জিত বাঘ কমিটির রিপোর্টে অভিযুক্ত হচ্ছেন একজন উপাচার্য। কি নিয়তি আমাদের! আপনি দেখুন, সরকার আসা থেকে সরকার চলে যাওয়ার সময় হয়েছে, এতদিন পর্যন্ত কোনো জায়গায় একটা স্বচ্ছ নিয়োগ হয়নি। শুধুমাত্র আমি শুধু একটা পরিসংখ্যান পেশ করি। এত আলোচনা সবাই রাজনৈতিক অ্যাঙ্গেলে না করে যদি একটা অ্যাঙ্গেলে ভাবুন, প্রত্যেক বছর 5 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, প্রত্যেক বছর 5 লক্ষ ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। না 12 লক্ষ ছেলে মেয়ে। আমি অ্যাভারেজ একদম অ্যাকিউট সংখ্যা বলছি না। তাহলে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক, 5 লক্ষ মাধ্যমিক হলে 10 লক্ষ, আর এই 11 বছর ধরে প্রায় 1 কোটির ওপর বাংলায় ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছে। আর বাংলায় সরকারের চাকরির জায়গা থেকে সিভিক, পুলিশ, কন্ট্রাকচুয়াল লেবার এইসব করে করে আমি ধরে নিচ্ছি কয়েক লক্ষ হয়েছে। তাহলে এখনো 90 লক্ষ বাকি আছে। তাহলে এই 90 লক্ষের উপনীত হচ্ছে এখন ক্লাবে 2 লক্ষ করে টাকা দেওয়া আছে, সকাল থেকে রাত গিয়ে ক্লাবে ক্যারাম অথবা তাস, আর রাত্রিবেলা কি হয় আমরা সকলেই জানি। আমি চন্দন দা একটু আপনাকে থামাবো, কারণ কি বৈষ্ণব চট্টোপাধ্যায়কে আমরা পেয়ে গেছি। বৈষ্ণব বাবু, আপনার অডিও এখন ক্লিয়ার আছে, গোটা বাংলার মানুষ দেখছে। বৈষ্ণব বাবু, একটাই প্রশ্ন, কোমর ভেঙে দেওয়া হচ্ছে এই যে দুর্নীতি, বারবার যারা বিশেষজ্ঞ, এটা আমি বলছি না, এটা চন্দন চ্যাটার্জি বলছেন না, বা বৈষ্ণব বাবু আপনি বলছেন না, সন্ময় বাবু বলছেন না, দেবাশিস দা বলছেন না, যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এটার যে স্নোবল এফেক্ট হবে, আমরা যে দুর্নীতিটা এখন দেখছি তার যে স্ক্যামটার স্নোবল এফেক্ট হবে, একটা গোটা প্রজন্ম এ ভুক্তভোগী হবে। কি করলেন এটা বৈষ্ণব বাবু? মিডিয়া ট্রায়াল করে লাভ নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির শিকড় অনেক গভীরে। বদিরিপা সিংহ যে নিয়োগ হয়েছিল, এটা একটু সারফেসে আনুন। বিশ্বভারতীতে যে SC ST মুক্তিদেব তার ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছিলেন, সেটা একটু সারফেসে আনুন। কল্যাণীর এমসে কেলেঙ্কারি, বিজেপি কর্মী MLA MPদের বিরুদ্ধে অভিযোগ এসছে, এগুলো একটু সারফেসে আনুন। সিবিআই আর ইডি সারফেসে আনাই তো বৈষ্ণব বাবু, আপনার সাথে আমি কথা বলছি, কেউ ইন্টারাপ্ট করছে না। বৈষ্ণব বাবু, সারফেসে আনাটাই সংবাদ মাধ্যমের কাজ। জগন্নাথ সরকারের বিরুদ্ধে ওরা খারাপ করেছে বলে কেন শাসক দল খারাপ করবে? বৈষ্ণব বাবু, ওরা খারাপ বলেই তো ওরা সরকারে নেই। বৈষ্ণব দা, ওরা খারাপ বলেই তো সরকারে নেই। অবশ্যই বলবো, আমরা বললে
কল্যাণী সেগুলো এইমস surface এ নিয়েও আলোচনায় আনুন। কল্যাণী এক এইমস পেশে নিয়েও আলোচনা আমরা করছেন খবর কেন? করেছি, কল্যাণী এইমস নিয়েও শেয়ার হ্যাঁ, করেছি আপনি তো বৈশাখদা, এক পেশে আলোচনা কিন্তু আপনি করছেন। আপনার জায়গাটা বলুন যে আপনারা মেরুদণ্ড এক কি কাছে ভেঙে দেওয়া যাচ্ছেন। হচ্ছে না? আপনারা একটা রাজ্যের এই ছেলেমেয়েগুলো এক মেয়র পেশে যারা বসে আলোচনাকে আছে নিয়ে যাচ্ছেন। তাদের এত বছর ধরে আপনারা দেখলেন না, যখন মিডিয়াতে এত বড় বড় হলো, এত বড় ঘটনা হলো, পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলো, তারপরে আপনারা বৈঠকের কথা বলছেন, এইসব বলছেন, এটা কি বৈষম্যতা? আপনাদেরকে তো সততার প্রতীক বলে আমরা বেছেছি। আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার শাসক, আমার রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, তারা তো স্যাটিসফাইড হয়েছে। আপনারা কেন উস্কানি দেওয়ার চেষ্টা করছেন? উস্কানি কে দিচ্ছে? উস্কানি দিয়ে কি লাভ হবে? একটা প্রবলেমকে সলভ করুন না। প্রবলেম সলভ করে যেহেতু বৈষম্যতা বাইরে আছে, যেহেতু বৈষম্যতা বাইরে আছে, আমি চন্দনদাকে সিরিজ থেকে দিচ্ছি। করাপশন হয়েছে। বৈষম্যতা আপনাকে পাল্টা দেবে বলছে চন্দন চট্টোপাধ্যায়। যে এমসি দুর্নীতির অভিযোগ আছে, বিজেপি এমএলএ এমপিদের নামে যে অভিযোগ এসেছে, এগুলো কেন আপনি সারফেস আনতে দিচ্ছেন না? আরে সারফেস না বৈষম্যতা, আমরা একদম টঙে বসিয়ে রেখেছি, টঙে বসিয়ে রেখেছি প্রাইম টাইমে। কিন্তু অন্যদের ভুলগুলো যেরকম দেখাচ্ছি, আপনাদের ভুলগুলো দেখালে আপনারা অন্য কথা বলতে পারেন। আলোচনা করেছি। আচ্ছা বৈশ্বনাথদা, 2011 সালে সরকার আসার পর প্রতিটা রাস্তায়, পার্টি অফিসে, সরকারি অফিসে, সমস্ত জায়গায় সততার প্রতীক লেখা হতো কি হতো না? বলুন হ্যাঁ হতো। আজকে সেই সরকারি রাজত্ব করছে, তার টেটের চেয়ারম্যানকে বলতে হচ্ছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। 11 বছর পর টেটের চেয়ারম্যান বলছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তাহলে গত 10 বছর ধরে যে সততার প্রতীক টাঙিয়ে রেখেছিলেন, ওই ব্যানারটা কোথায় গেল? আজকে টেটের চেয়ারম্যানকে বলতে হচ্ছে যে আছে, ওটা আছে, ঠিক সময় দেখতে পাবেন। 2021-এও দেখেছেন, 2016-তেও দেখেছেন, 2018-তেও দেখেছেন। চিৎকার করে যাবেন টিভি চ্যানেলে এসে। বলুন বৈশ্বনাথদা, বলুন, 1 মিনিট সময়, কেউ চিৎকার করবে না, আপনি বলুন, শুধু বলুন চাকরিটা কবে পাবে। 2011, 2016, 2021-এ তো ব্যানার দেখেছেন, এবং মানুষ, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। যে নারদা স্ট্রিং অপারেশন, শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ছবি বিজেপি অফিস থেকে দেখানো হয়েছিল, সেই ছবি কেন সরিয়ে দেওয়া হলো? শুভেন্দুর সেই ছবিটা কোথায়? যে ছবিতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী হাতে করে টাকা নিচ্ছেন, সেই ছবিটা কেন বিজেপির অফিস থেকে সরিয়ে দেওয়া হলো? এর উত্তর দিন বিজেপি। কেন তার উত্তর দিচ্ছেন না? কেন বিজেপির শুভেন্দু অধিকারীর ছবি ওয়েবসাইট থেকে মুছে দিল? আজকে বিজেপির সেন্ট্রাল ইউনিভার্সিটি দুর্নীতি নিয়ে বলা যাবে না, আপনি বিজেপির ব্যাপক কেলেঙ্কারি নিয়ে বলা যাবে না, বিজেপির হাতরাস নিয়ে বলা যাবে না, বিজেপির লক্ষিমপুর নিয়ে বলা যাবে না। বিজেপি গভর্নমেন্ট দেশের টাকা লুট করে নিয়ে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্করি, বিজয় মালিয়ারা নিয়ে চলে যাবে, বলা যাবে না। এক পেশে আপনি আলোচনা করবেন, আর এই এক পেশে আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। হয়ে গেছে বৈশানুর বাবু, আপনি যে 1 মিনিট বললেন তাতে কোথাও শিক্ষায় দুর্নীতির কিছু ছিল না, কিন্তু কোনো পয়েন্ট নেই বৈশানুর বাবু। নাকি আমি একটু বলতে চাই। বলুন। শিক্ষায় দুর্নীতি হলো সাবজুডিস ম্যাটার, দেখা যাবে না, কাস্টাডিয়াল ইন্টারোগেশন তো হচ্ছে। আচ্ছা সন্ময় বাবুকে এবার 1 মিনিট দাও। কাস্টাডিয়াল আচ্ছা, বৈশানুর, আমি নীরব শুনেছি, মোদীকে আপনার ফিরিয়ে কথা আনতে শুনে বলুন না একটু দয়া করে, সেটা তো বলবেন না। বৈশানুর, মিডিয়া ট্রায়াল বৈশানুর বাবু কিছু বলছেন, সন্ময় বাবু কিছু বলছেন। অপ্রিয় সত্য কথা শুনলেই আপনার মিডিয়া ট্রায়ালের কথা বলেন। এই মিডিয়া ট্রায়ালের জন্য কি অর্পিতার পাশের কুঠুরিতে পার্থ চট্টোপাধ্যায় বসে আছেন? এই মিডিয়া ট্রায়ালের জন্য সাইগেল হোসেনের পাশে কি আজকে অনুব্রত মণ্ডলের ঠাঁই হয়েছে আসানসোলের ওই কুঠুরির মধ্যে? একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন তো। আজকে যে কথা চন্দনদা বলছেন, আমি তার কথার প্রেক্ষিতেই বলছি। আজকে গৌতম পাল, নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি, তিনি বলছেন এখন থেকে ট্রান্সপারেন্ট হবেন। 11 বছর ধরে কি কীর্তি করেছেন। গতকাল দেখেছি আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে স্বীকার করা হচ্ছে যে নম্বর, যে ইন্টারভিউয়ে নম্বর দেওয়া হয়েছিল 4কে 2 করা হয়েছে, যাতে ছেলেটি চাকরি না পায়, তার বিনিময়ে অন্য কেউ চাকরি পায়। সাদা খাতার কথা ছেড়ে দিলাম, নতুন নতুন পদ্ধতি বার করে সারা বাংলার শিক্ষিত বেকার যুবকদের প্রতারিত করেছেন, মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আর আজকে যেই বিষয়টা উঠছে, সঙ্গে সঙ্গে মিডিয়া ট্রায়ালের গল্প বলছেন। মিডিয়া ট্রায়াল নয়, ইডি ধরেছে আদালতের নির্দেশে। স্বীকার করুন যে 11টা বছর ধরে চৌর্য শাসন তৈরি করেছেন আপনার বাংলার বুকে। কথা কেন বলছেন? আপনি তো একটা দলের হয়ে ঝোল ঢেলে কথা বলবেন।
আপনার কাছে নিরপেক্ষতা আশা করব না। আরে যে তথ্যটা বললাম সেটা ঠিক কিনা? আরে যে তথ্যটা বললাম সেটা ঠিক কিনা? বলুন না, এটা মিডিয়া ট্রায়াল। নিরপেক্ষতা না না, যারা জেলের কুঠুরিতে গেছে সেটা মিডিয়া ট্রায়ালের জন্য গেছে। ইডি গিয়ে অপার ফ্রেটে 50 কোটি টাকা ধরলো, সেটা কি মিডিয়া ট্রায়ালের জন্য? না, টাকা ছিল না। আপনি কি বলতে চাইছেন টাকা ছিল না? ওই টাকার সঙ্গে ওই টাকার সঙ্গে চাকরি বিক্রির সম্পর্ক নেই, সেটা বলছেন ঢুকতে পারেননি। স্বীকার করতে অসুবিধা কোথায়? লোকে কোটি কোটি টাকা দেখছে আর আপনি মিডিয়া ট্রায়াল বলে মিডিয়ার মুখ থামাচ্ছেন। লজ্জাবোধ রাখুন। নির্লজ্জদের অসীম জায়গা চলে গেছে। সিবিআই তো লক্ষ লক্ষ শিক্ষিত ব্যক্তিদের জীবন ভবিষ্যৎ নষ্ট করেছে। কোন মুখে কথা বলে? দেবাশিস বাবুর কাছে যাব। মুখে কথা বলে? বেশ, প্লিজ আসছি দেবাশিস বাবু। আজকে দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানালেন যে এবার স্বচ্ছ নিয়োগ হবে। স্বচ্ছ নিয়োগ যদি না হতো, এত বেকার যুবক যুবতী রাজ্যে তৈরি হলো কি করে? ইউনেস্কো রিপোর্ট বলছে 1,16,000 শূন্য পদ। নিজে শিক্ষামন্ত্রী বিধানসভায় বললেন 3 লক্ষ শূন্য পদ। স্বচ্ছ নিয়োগ হলে এত বেকার যুবক যুবতী রাস্তায় বসে আন্দোলন করছে বছরের পর বছর। 1 মিনিট সময় নিন। দেখুন, এই স্বচ্ছতা বা সততা এটা তো এখন বোধহয় নতুন করে ডিকশনারিতে খুঁজতে হবে। আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না। না, আমি তৃণমূল যারা মুখপত্র তারা যে সমস্ত গরুর রচনা, ইতিহাস, ভূগোল, গরু পাচার ইত্যাদিতে আমি যেতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, যারা এখানে আজকে ধরুন এতদিন ধরে বসে আছে চাকরির আশায় দিনের পর দিন, শুধু আমরা সেটার কথা যেমন বলছি, একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে বলছি, 10টা বছর চলে গেছে বলছি, পাশাপাশি আরও কতগুলো এফেক্ট আছে, এটা বই বোধহয় বলার চেষ্টা করছিল, স্নোবল এফেক্ট, যেটা হচ্ছে যে শিক্ষকদের আমরা সম্মান করতাম, সেই শিক্ষকদের দিকে এখন আমরা তাকিয়ে সন্দেহের চোখে তাকাচ্ছি। পাশাপাশি আপনি দেখুন এই যে আজকে মানুষ, যারা সাধারণ মানুষ, তারা আজকে মানুষদের নিয়ে কোথায় বা তাদের ছেলে মেয়েদের কোথায় পড়াতে নিয়ে যাবে? কোনোভাবে বেসরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু পাশাপাশি উঠে আসছে। এটাও কিন্তু একটা বিশাল বড় স্ক্যাম এবং খুব প্ল্যান করে এই জায়গাটা কিন্তু করা হচ্ছে। মানে এখানে এই দায় তৃণমূল সরকার নেবে কি নেবে না সেটা পরের কথা, কিন্তু এই দায় কিন্তু আমরা যারা মানুষ, যারা পরিবর্তন করেছিলাম, সেই মানুষের কিন্তু এটা নৈতিক দায়। বেশ, আমি আসছি দেবাশিস বাবু আপনার কাছে। তবে এই মুহূর্তে কয়েকটা বক্তব্য দেখাতে হবে। বৈশানুর বাবুর কাছেও যাব, কাজী মাসুম আক্তার অপেক্ষা করছেন। কয়েকটা বক্তব্য দেখাবো, তারপরে আসছি আবার ডিবেট। সিবিআই যখন হানা দিয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো স্পেসিফিক কারণ আছে। এদের এই সরকারের আমলা থেকে এই সরকারের হোমগার্ড অব্দি সবাই চোর। এই সরকারের মুখ্যমন্ত্রী থেকে এই সরকারের চাপরাশি অব্দি সবাই চোর। আপার প্রাইমারি, এসএসসি পরীক্ষা, নিয়োগ, গন্ডগোল, দুর্নীতি, সব তো সুবিরেশ বাবু। সেই কারণেই তো সুবিরেশ বাবু তৃণমূলের ভরসার লোক, অতএব ভাইস চ্যান্সেলর। স্বাভাবিক, অপরাধের সঙ্গে যুক্ত থাকলে তার বাড়ির সিল করবে, করাটাই স্বাভাবিক। ধরা পড়বে কিন্তু যারা শিক্ষা ব্যবস্থা বা যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করাচ্ছেন, সেখানেও একটা অ্যানার্কি তৈরি করা, অস্থিরতা তৈরি করা। কারণ ওই রাজ্যটা বিজেপি চালাচ্ছে না, যেহেতু অন্য কোনো বিরোধী দল রাজ্যটা চালাচ্ছে, তাহলে সেই রাজ্যের প্রত্যেক স্তরে একটা অস্থিরতা তৈরি করার জন্যে বিশেষভাবে কাজে লাগানো হচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে। আমি কাজী মাসুম আক্তারের কাছে যাব। কাজী মাসুম আক্তার, খুব স্পষ্টভাবে আপনি নিজে একজন শিক্ষক, দেবাশিস বাবুও যে কথাটা বলছিলেন এবং আমিও বারবার যে কথাটা বারবার বলছি, এটা খুব খুব সিরিয়াস এবং খুব খারাপ একটা বিষয় যে সন্দেহের চোখে শিক্ষকদের দেখা হচ্ছে, মজা হচ্ছে, খিল্লি হচ্ছে, সোশ্যাল মিডিয়া জুড়ে মিমস বানানো হচ্ছে। কে আসলে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে শিক্ষকের, আর কে টাকা দিয়ে চাকরি পেয়েছে, কে অপার কল্যাণে চাকরি পেয়েছে, কে পার্থ চট্টোপাধ্যায়ের টাকা দেওয়ার জন্য চাকরি পেয়েছে। এই যে পারস্পরিক সম্পর্কটা স্যার এবং ছাত্রদের মধ্যে, এটাও তো ভেঙে যাচ্ছে। কাজী মাসুম আক্তার, সামাজিক অবক্ষয়, শিক্ষকরা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা জাতির বিবেক। একটা সময় শিক্ষকদের বেতন অনেক কম ছিল, প্রচুর কম ছিল। আমাদের পিতাদের আমলে, আমাদের দাদুদের আমলের কথা বলছি, আমাদের আগের প্রজন্মের কথা বলছি, খুবই কম ছিল, কিন্তু বিপুল সম্মান ছিল, মর্যাদা ছিল। এখন ডিএ পায়নি বটে, বাম আমল থেকে পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন বেড়েছে, এটা সত্য, মর্যাদা কমছে। এখন মর্যাদা তলানিতে। শিক্ষকদের ন্যূনতম সৎ
শিক্ষক নামের সাথে সৎ শব্দটা অনিবার্যভাবে যায়, শিক্ষক মানে বিবেক অনিবার্যভাবে যায়, শিক্ষক মানে আদর্শ অনিবার্যভাবে যায়, ওটাই চলে গেছে, ওটাই নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে সামাজিক পচন। এই পচনের ফল হচ্ছে সুদূর প্রসারী। এটা কিন্তু ভেতর থেকে ক্ষয় রোগ তৈরি করে দেওয়া, এটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে দেখলে লোক কত সন্দেহ করছে, ভারতে বাংলার সেরা শিক্ষককেও লোক সন্দেহ চোখে দেখছে। আর মর্যাদার জায়গাটা রইল না, হারিয়ে গেল। হারিয়ে গেল কাদের জন্য? এই কল্যাণময়দের জন্য, এই মালিকদের জন্য, এই পার্থবাবুদের জন্য, এই পরেশদের জন্য হারিয়ে গেল। আমি 2014 সালেই জানতাম এরা যে দুর্বৃত্তায়নে যুক্ত, এই কল্যাণবাবু, এই মালিকবাবু, আমার কাছে পরিষ্কার প্রমাণ ছিল, বারে বারে ব্যবহার করেছি। হ্যাঁ, 2014, আজকে নয়। আজকে অভিজিৎ গাঙ্গুলিরা যে চেষ্টা করেছে কোর্টে, বারে বারে কেঁদেছে অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় জাস্টিস, যে দুর্নীতি হচ্ছে, পাপ হচ্ছে, কেন ডিভিশন বেঞ্চ রুখে দিচ্ছে, কেন স্টোরা দিচ্ছে। অবশ্যই ডিভিশন বেঞ্চ স্টোরাটা বন্ধ করলো, কিন্তু দেখুন কতভাবে বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমি কিন্তু একটা কথা বলি, আমরা যতই কি বলছেন একজন শিক্ষাবিদ যেটা বলছেন যে শিক্ষকের প্রতি যে সম্মান সেটা ক্রমশ কমে যাচ্ছে, এবং তার কারণে এই সামনে আসা দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, এটার দায় তো নিতে হবে বৈশানর বাবু। এই আন্দোলনকারীরা যারা পথে বসে আছে তাদের দিনের পর দিন আন্দোলন, এটার দায় তো নিতে হবে বৈশানর বাবু। চেয়ারে বলুন বলুন। আচ্ছা স্যার, আশুতোষ মুখোপাধ্যায়ের চেয়ারে রমেন পোদ্দারকে কারা বসিয়েছিল? শুভঙ্কর চক্রবর্তীকে কারা উপাচার্য করেছিল? বলুন না। পবিত্র সরকারকে শিক্ষাবিদ হিসাবে যারা হাজির করেছিল, ডিগ্রি খুঁজে পাওয়া যায়। এটা অদ্ভুত একটা বিষয়। নারায়ণপুর গোস্বামী, কাজী সাহেব, আমি একবার পজ করব, একবার পজ করব। আমি বুঝলাম না বৈশানর দা, এখানে সবাই প্রতিবাদ করছে। মনীষা মুখার্জি কোথায়? ওই দেখুন দেবাশিস দা কি বলবেন? এক এক করে আপনারা উলঙ্গ হয়ে গেছেন, একটু ঢাকুন। এইরকম যুক্তি দিয়ে কোনো লাভ নেই, এরকম যুক্তি দিয়ে কোনো লাভ নেই। আপনারা এই যুক্তি দিয়ে কোনো লাভ নেই। আপনি ইতিহাস, ভূগোল এসব ঘোরাচ্ছেন, ছেলেগুলো চাকরি পায়নি। না, পবিত্র সরকারকে নিয়ে সমস্যাটা কোথায়? পবিত্র সরকারকে নিয়ে মানুষ দেখেনি। আরে ওনার জানেন না, ওনার ডিগ্রি খুঁজে পাওয়া যায়নি পবিত্র সরকারে। আরে উনি ডক্টরে ইউজ করতে ডক্টরেটটা তো সার্টিফিকেট ছিল না। এটা তো এখন শিক্ষায় পচন। আপনি শুধু বলুন এই আন্দোলনকারীরা চাকরিটা কবে পাবে, আর তাদের যে এত বছর নষ্ট হলো তার দায়টা কার? এটা শুধু বলুন, দায়টা ঘোরাচ্ছেন, কথাটা কথা আপনারা ঘোরাচ্ছেন। আপনি কি বলছেন? কাট গড়ায় দাঁত ঘোরাচ্ছেন। আমি আপনাকে কতগুলো বলছি, সিপিএম এই শিক্ষা ব্যবস্থাটাকে ক্ষতি করেছে। অনিল আয়ন সিপিএম আমলে যাদের সময় আলিমুদ্দিন পরিবর্তনটা বৈশানোর কিসের জন্য এসেছিল? পরিবর্তনটা কিসের জন্য এসেছিল? আপনারা শিক্ষা ক্ষেত্রতে রিক্রুটমেন্ট হতো কি হতো না সেটা বলুন। আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে যে প্রশ্নগুলো করলাম আমরা কথা বললেন, চন্দনবাবুর কাছে উত্তর নেব। 30 সেকেন্ড সময়, চন্দনবাবু। আসলে কি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের একটা খুব বড় সিন্ড্রোম হয়েছে, মার্জিনা সিন্ড্রোম। আব্দুল্লাহ আর মার্জিনা, এই 40 চোর, আলিবাবা 40 চোরে যখন চোরেদের সম্পত্তিগুলো কাশেমের ঘরে রেখে যাওয়া হয়েছিল, তখন একটা চুন দিয়ে দাগ করে দিয়েছিল কোন ঘরটায় আছে। এখন তারপর মর্জিনা গিয়ে সব কটা দেয়ালে একটা করে চুন দিয়ে এলো। এখন ওনাদের হয়েছে এই সিন্ড্রোমে ভুগছেন। যখনই দেখছে চুরি ধরা পড়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি অজস্র পাষাণ স্তূপের মতো ফ্ল্যাটের ভেতরে অজস্র ছেলে মেয়ের চোখের জল, বাবা মায়ের ঘাম আর রক্ত মেশানো টাকা পাষাণ স্তূপের মতো জমা করেছে তৃণমূলের মন্ত্রীরা। সিপিএম আমল, মোগল আমল, বাদশাহের আমল, বৌদ্ধ যুগ, মৌর্য যুগ, এইদিকে ফেরত যাওয়ার চেষ্টা করছে। আসলে প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে বললাম না, আমি বলছি, আপনাকে বলছি কথা বললাম না, সমস্ত জায়গায় অপরাধ করলে অপরাধের সঙ্গ দিলে কেন্দ্রীয় সরকারের আর এখানে পুরস্কার হয়, এখানে পুরস্কার হয়। আপনি উদাহরণ নেবেন, পার্থ
পার্থবাবু ডক্টরেট করেছেন কোথা থেকে? একদম কাঠটা টুকে একদম। প্রাক্তন শিক্ষামন্ত্রী অবস্থায় থাকা অবস্থায় ডক্টরেট পেলেন। কার সাথে? কার পিএইচডি কার সাথে? পেপার টুকে? কোথা থেকে? উত্তর দিন। ডক্টর উত্তর ভুইমালি। দিন কোথা থেকে? ওই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বৈশালের বাবুর উত্তর। অনিল বিমান আমি বাদ দিয়ে চাইলাম পবিত্র সরকারের কথা জানতে, আমি চাইলাম রমেশ পোদ্দারের কথা জানতে, আমি বললাম শুভঙ্কর চক্রবর্তীর কথা, পার্থবাবুর আমি নামের বললাম আগে জ্ঞানেন্দ্র ডক্টরেট গোস্বামীর কথা, কিভাবে হলো? আমি বললাম মনীষা মুখার্জি কোথায় গেল, পার্থবাবুর নামের আগে উনি উল্টা ডক্টরেট বলছেন কিভাবে হলো? পার্থবাবু না, এটা তো বাংলার মানুষও জানতে চায়। এটা খুব ইন্টারেস্টিং পার্ট। এটা খুব ইন্টারেস্টিং পার্ট। না, এটা বাংলার মানুষ, এটা বাংলার মানুষও জানতে চায়। সন্ময়বাবু আপনার কাছে উত্তর আছে? সন্ময়বাবুর কাছে উত্তর আছে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। আচ্ছা, বৈশালের বাবু আপনি কি বলতে চান? আপনি কি উত্তর দিতে চান? বৈশালের বাবু এর উত্তর কি আপনি দিতে চান? বৈশালের বাবু 1 2 3 4 আপনি কি এর উত্তর দিতে চান? বৈশালের বাবু কোনটার উত্তর বলুন? পার্থবাবু 2কে পিএইচডি পাস করেছেন। এটা অভিযোগ করছে বামপন্থী। আমি অভিযোগ করছি আপনার কাছে। পার্থবাবু অন্য পিএইচডি পেপার টুকে সবাই টুকে পাস করেছে। সব ঠিক আছে, সিপিএম এর আমলে সবাই সিপিএম এর লিডার আচ্ছা, সন্ময়বাবুকে 30 সেকেন্ড সন্ময়বাবুকে যাদবপুর ইউনিভার্সিটিতে যারা চাকরি করে, ওই যে আপনাকে বললাম সবাই ফেলুদা, সবাই ফেলুদা, সবাই ফেলুদা। সন্ময়বাবু 30 সেকেন্ড। টিচিং কারা ফেলুদা ঘুরে গেছে ফেলুদাতে। ঠিক আছে, বৈশালদা বুঝেছি। এটা দিয়ে উত্তর হবে। বেশ সন্ময়বাবু আপনার 30 সেকেন্ড। বৈশাখের আপনি একটু শুনে রাখুন, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যস্ত মন্ত্রী এবং মানুষকে উত্তরবঙ্গে কেন যেতে হয়েছিল ওই পিএইচডি আনার জন্য, প্রশ্ন 1। দ্বিতীয়ত হচ্ছে ডক্টর ভুইমালিটা কে, যার কাছ থেকে 65% পরবর্তীকালে ধরা পড়েছে এবং সেটা মামলা হয়েছে 65% টুকেছেন। 2। তৃতীয়ত হচ্ছে ডক্টর ভুইমালিকে রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে পার্থ চট্টোপাধ্যায়কে এন্টায়ার প্রসেসে যিনি অ্যাসিস্ট করেছিলেন তাকেও আরেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেছেন। 4। আরেকটা বিষয় আপনাকে যুক্ত করে দিই, সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা দরকার ছিল পার্থ চট্টোপাধ্যায় মাত্র একদিন হাজিরা দিয়েছেন, যেটা নিয়ম বিরোধী ইউজিসি রুল। বৈশালের বাবু জবাব চাইছে বাংলা। অস্বীকার করতে পারবেন আপনি, মুখে হাত দিয়ে বলুন বলছেন। বৈশালের বাবু এই যে উপাচার্য যখন রং বদলায় রাজ্যে, উপাচার্যেরও রং নেই আপনার, বদলায়। এই অভিযোগ আপনার নেই। অনেক দিনের। জবাবটা দিন, জবাবটা দিন। 30 সেকেন্ড সোজা সময় নিয়ে উত্তর জবাব দিন, দিন। ঘোরাবেন না কথা। পিএইচডি যে করেছে সে ঘোরাবেন না PhD কথা, উত্তর উত্তরটা দেবে। দিন না। আরে আপনি উনি এত কথা বলছেন, উনিও যে সমস্ত সংস্থায় যুক্ত আছেন, উনি যে সমস্ত নন এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে, ওনার বিরুদ্ধে যে সমস্ত তথ্য আসছে আগামী দিন দেখতে পাবেন। এত কথা বলছেন, সব কথা তো আমাদেরও জানা আছে। সবাইকে আগামী দিনে গায়ে কি কালি দেখতে পাবেন? চাপানোর আগে আপনি নিজে যে আয়নায় কোনো জিনিস বিজেপির নেতারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পার্থ চট্টোপাধ্যায় উত্তর আপনার কাছে নেই। আপনি স্বীকার করুন উত্তর নেই, স্বীকার করুন আপনি উত্তর নেই। You don't have the answer. এই উত্তর ওনারা দিতে পারেন। ডক্টর ভুইমালি কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? বলুন আপনি। আপনি তো বেশ আমি দুজনের কাছেই আসবো, কিন্তু চন্দনদা আরেকজনকে দেখানোর প্রয়োজন আছে। সুবীরেশ ভট্টাচার্য, বৈশাখের বাবু আপনিও দেখুন, সুবীরেশ ভট্টাচার্য, বারবার বলছি এক একটা নাম, সেই নামগুলো আমাদের কাছে শ্রদ্ধেয় ছিল, প্রণম্য ছিল। শিক্ষক মাত্রই মাথা নিচু হয়ে যায়, স্যার বলি আমরা। সুবীরেশ ভট্টাচার্য স্যার, আপনার বাড়িতে আজকে বাঁশডনির বাড়িতে সিবিআই গেছিল, একটা ঘর সিল করে দিয়েছে, একটা আলমারি সিল করে দিয়েছে। আপনার ছাত্ররাও দেখছে, যারা টিচার তারা ভাবুন যে কোন জায়গায় এই দুর্নীতিটা যাচ্ছে। কেন বারবার বলছি বুকে এসে লাগছে, কেন বারবার বলছি কোমর ভেঙে দিচ্ছে। একবার দেখে নেবো, আমাদের প্রতিনিধি পিঙ্কি এই মুহূর্তে সিকোয়েন্সটা পাঠিয়েছে, একবার সিকোয়েন্সটা দেখে নেবো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিসি সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে বা কলকাতার ফ্ল্যাটে কার্যত কিন্তু সিবিআই হানা। আজকে সকাল 8টা নাগাদ সিবিআই অফিসাররা আসেন এবং তার ব্রহ্মপুরে এই যে বাড়ি রয়েছে সেই বাড়ি কিন্তু এসে এই 3 তলার যে ঘরটি সেটা সিল করে দিয়ে যান। এই ঘরটা কিন্তু পুরো সিল করে দেওয়া হয়েছে, 2টো তালা দেওয়া হয়েছে এবং একটা সিবিআই তরফে একটা কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে শুধুমাত্র যে ঘর তা নয়, তার পাশাপাশি এই ঘরের উপর থেকে উঠে, এই সিঁড়ি থেকেই উঠে একটি আলমারি রয়েছে, যে আলমারির উপরেও কিন্তু কার্যত সিল করে দেওয়া হয়েছে এবং নোটিশ একটা দেওয়া হয়েছে যে সিবিআই পারমিশন ছাড়া এই আলমারি কোনোভাবে খোলা যাবে না।
এবং তার পাশাপাশি শুধুমাত্র যে এই আলমারি বললে ভুল হবে, একদিকে ঘর, একটি আলমারি এবং ছাদে ওঠার সময় ছাদের পাশে একটা স্টোর রুম রয়েছে, সেই স্টোর রুমও কিন্তু পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফ থেকে এবং এখানেও কিন্তু নোটিশ লাগানো হয়েছে সিবিআইয়ের পারমিশন ছাড়া এই ঘর খোলা যাবে না এবং এই ঘরও কিন্তু পুরো সিল করে দেওয়া হয়েছে। তাই বলাই বাহুল্য এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা যারা এসেছিলেন তারা কিন্তু এসএসসি স্ক্যামে এই সুবীরেশ ভট্টাচার্যের নাম উঠে এসেছে এমনটাই কিন্তু তথ্য পান এবং তথ্য পাওয়ার পর তারা কিন্তু এই ফ্ল্যাটের হদিশ পান। এখানে এসে কিন্তু সরাসরি সিজ করা হয় এবং সিল করা হয় ঘরগুলো এবং তদন্তের জন্য যাতে কেউ না খোলে এগুলো, সেগুলোর জন্য কিন্তু পুরো সিল করে দেওয়া হয়েছে। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, কলকাতা। যে ছবি পিঙ্কি আমাদের দেখালো যে সিল করা হয়েছে সুবীরেশ ভট্টাচার্যর ফ্ল্যাট, চন্দনবাবু আপনার কাছে জানতে চাইব, নেতা, মন্ত্রী, আমলা, উপাচার্য, এখন মিডলম্যানেরও সন্ধান পাওয়া গিয়েছে, যে আমরা শুরুতেই ব্রেক করলাম খবরটা, তাহলে বাকিটা থাকলো কে? একটা সিস্টেমটা পুরোটাই দুর্নীতিতে যুক্ত। বাকি থাকলো কারা জানেন? যারা গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার পাদদেশে নিজের সদ্যজাত সন্তানকে নিয়ে প্রতিদিন রোদ বর্ষার মধ্যে পুলিশ তাদের তাড়া করে, বসতে দেয় না, এরম অবস্থায় মুড়ি ভিজিয়ে এনে খায়, স্বচ্ছ টয়লেট তো বাদ দিন, এমনি একটা টয়লেটও পায় না, তারা বাদ দিয়ে বাকি সব যুক্ত হয়ে গেলেন সবাই। আমি শুধু আপনার সঙ্গে কন্ট্রাডিক্ট করে একটা কথা বলছি, কিছুদিন আগে হেয়ার স্কুলের মাননীয় প্রধান শিক্ষক আত্মহত্যা করলেন, তিনি শিক্ষারত্ন পেয়েছেন। এ রাজ্যে একদিকে একজন শিক্ষক গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ছেন, একদিকে তিনি পেনশন না পেয়ে, আর অন্যদিকে একজন শিক্ষকের জন্য মাথা নিচু হয়ে যাচ্ছে সামগ্রিক শিক্ষা সমাজের, যে একজন শিক্ষক এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। আসলে সরকার সিস্টেমটাই এমন বানিয়েছে, এই রাজ্য সরকার 2011-র পর থেকে তার অনিরুক্ত মানুষদের দিয়ে এমন বানিয়েছে, এরকম নয় যে অতীতে কোনোদিন কোনো জায়গায় কোনো বিচ্যুতি ত্রুটি হয়নি, কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই পচন। শুধু কি এসএসসি টেট পরীক্ষায় হয়নি, পিএসসিতে হয়নি, মাদ্রাসা শিক্ষক কমিশনে হয়নি, কলেজ সার্ভিস কমিশনে হয়নি, তার জবাব কে দেবে? উত্তর দিন। একটা ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি, আর আপনি এদিক ওদিককার কথা বলছেন। উত্তর দেবো, বলুন। সিপিএম আমলে সাধনা সরকারকে ঘিরে বলে একজন প্রিন্সিপাল, তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল সিপিএম এর লোকেরা। সিপিএম আমলে লোকে খেতে পেয়ে না পেয়ে লোকে পিঁপড়ে ডিম খেয়ে থেকেছে, মানুষ না খেতে পেয়ে যেহেতু সময় কম মারা গেছে। আমি চন্দনদাকে একটু থামাচ্ছি, দেবাশিস দা আপনার কাছে আসছি। বৈশানর দাকে আমি জানি না, বৈশানর দাদের বোধহয় এটাই এখন স্ট্র্যাটেজি, যখনই কিছু জিজ্ঞেস করা হয়, আচ্ছা সিপিএম কে তো আমরা অতীত করে দিয়েছি, সিপিএম নেই আর, সিপিএম চেষ্টা করছে, চন্দনবাবু নিজের বক্তব্য রাখছেন, বৈশানর বাবু কেন বিরোধী নেতার মতন কথা বলছেন যে সিপিএম এর সময় এই হয়েছে, বিজেপি তো ওই রাজ্যে এই করছে, কেন শাসকের মতন বুক চিতিয়ে বলছে না এটা ভুল হয়েছে? আমাদের সমালোচনা করলো, আমি সিপিএম কে বলতে পারবো না। না আপনারা কেন আপনারা বলুন না যেটা ভুল হয়েছে। আপনারা তো পার্থ চট্টোপাধ্যায়কে বের করে দিয়েছেন, আমি পক্ষ নিচ্ছি, বৈশানন্দা আমি পক্ষ নিচ্ছি, ওই ছেলেমেয়েগুলোর পক্ষ নিচ্ছি, বৈশানন্দা ওই ছেলেমেয়েগুলোর পক্ষ নিচ্ছি, আপনিও নিশ্চয়ই ওই ছেলেমেয়েগুলোর পক্ষ নিচ্ছেন। মামলার ব্যাপারে আপনি ওয়াকিবল, মামলায় একটা পক্ষে উকিল বাবুরা বলে, আপনি মনে হচ্ছে কোনো একটা পক্ষের হয়ে বলছেন। হ্যাঁ পক্ষ নিচ্ছি তো, আমি বাংলার ছেলেমেয়েগুলোর পক্ষ নিচ্ছি এবং দেবাশিস দাকে জিজ্ঞেস করছি 30 সেকেন্ড, দেবাশিস দা যেহেতু সময় কমে যাচ্ছে, বিরোধী পক্ষ নিচ্ছেন, বিরোধী পক্ষ আছে আমাদের বিরোধী পক্ষ, আপনি না এখানে এটাই বিপদ, শাসক বিরোধী করলেই রাজনীতি চলে আসবে। ছেলেমেয়েগুলোর আগে চাকরি হোক, তারপরে একসাথে মুড়ি চানাচুর খাবো আমরা এবং চাকরিটা সেলিব্রেট করব। আপনি ওইসব কথা বলে ছিড়ে আপনি তো উস্কানির কথাবার্তা অনেক বলার চেষ্টা করলেন, বিধানসভার আগে অনেক চেষ্টা করলেন, তাতেও তো কিছু করতে পারলেন না, ঠিক আবার চেষ্টা করছেন নতুন করে করুন। বৈশানন্দা শুনুন,
দেখুন আমরা যে কাজগুলো করি না বৈষ্ণবদা, সবাই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আমরা কাজ করি সেটাই যেটা আমাদের প্রেফারেন্সে আছে। আপনারা এত কথা বলছেন, এত কিছু করছেন, যদি আপনাদের সদিচ্ছা থাকতো তাহলে ওই ছেলেগুলোর পাশে গিয়ে দাঁড়াতেন, ওদের চাকরির ব্যবস্থা করতেন। তা না করে পুরো জিনিসটা থেকে মুখ ঘোরাবার জন্য আপনারা পুজোর সময় 43,000 ক্লাবকে 60,000 টাকা দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। এই যে জিনিসটা, এইটা হচ্ছে সদিচ্ছার অভাব। মানে আপনাদের অগ্রাধিকার কি এইটা আপনাদের ভাবনা থেকে বোঝা যাচ্ছে। মানে আপনাকে দেবাশিস বাবু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমি সময় শেষ, 30 সেকেন্ড সময় প্লিজ, সময় শেষ চন্দন বাবু। 30 সেকেন্ড সময় যাব কাজী মাসুম আক্তার। কাজী মাসুম আক্তার যেটা বললেন দেবাশিস বাবু, যে প্রায়োরিটিটা হচ্ছে সবথেকে বড়, যে আমি কোনটাকে অগ্রাধিকার দেব আর কোনটাকে দেব না। বছরের পর বছর ধরে চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলার সময় পাওয়া যাচ্ছে না, অন্যদিকে প্রায়োরিটি রয়েছে। 30 সেকেন্ড সময়। হ্যাঁ, অন্যদিকে প্রায়োরিটিটা বলছি, বৈষ্ণব বাবুকে যেভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে, ওনার প্রতি আমার সহমর্মিতা তৈরি হচ্ছে। মুহু প্রশ্ন মানে উনি ক্ষতবিক্ষত হচ্ছেন, উনি ভেঙে পড়ছেন, কিন্তু মচকাচ্ছেন না। উনি মচকাচ্ছেন না, কারণটা কি জানেন তো? কারণটা হচ্ছে উনি ভোটটা বুঝছেন, যে নারদা ছিল, সারদা ছিল, রোজমালি ছিল, 21-এর ইলেকশনে কিন্তু জয়লাভ করেছে। আগামী তো বিধানসভা আসবে, 35% মুসলিম ভোট, তাদের এই দুর্নীতিতে কিছু এসে যাবে না। 30% বৈশানের বাবু 10 সেকেন্ড শেষ, 10 সেকেন্ড আপনাকে দিচ্ছি। বাংলার মানুষের এই একটাই প্রশ্ন, ছেলেমেয়েগুলো কবে চাকরি পাবে? কোনো ডেট? বৈশানের 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড, আমাদের সময় প্রায় শেষ। 100% অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে ওরা স্যাটিসফাইড। আপনারা দেখতে থাকুন, ওদের প্রবলেম সলভ হবে। সেটা আইনত, যেটা আইনগতভাবে চলছে, সেটা আইনগতভাবে সলভ হবে। আমরা এখানে জবাব চাই বাংলা। আপাতত এই ডিবেট সেকশন শেষ করছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি আমি এবং মীনাক্ষীর সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।